ভারতবর্ষের ইতিহাসটা বড়ই অদ্ভুত। আর ঠিক সেই রকমই খুবই অদ্ভুত হলো আমাদের এই কোহিনূরের ইতিহাস। অনেকের মতে আজ থেকে ৫,০০০ বছর আগে যে সমস্ত হিন্দু ধর্মগ্রন্থ, এমনকি মহাভারতেও এই সৈমান্তিক মণির উল্লেখ পাওয়া যায়। তাই আজকের কোহিনূর। সৈমান্তিক মণি হলো শ্রীকৃষ্ণের মণি। এই মণি নিয়ে শ্রীকৃষ্ণের সাথে জাম্বুবানের লড়াইও হয়েছিল। আধুনিক ইতিহাস বিশ্বাস করে যে খুব সম্ভবত ১৩০০ শতাব্দীর প্রথম দিকে অন্ধ্রপ্রদেশের কোল্লুর খনি থেকে এই হীরেটা পাওয়া যায়। প্রাথমিক পর্বে এই কোহিনূর ছিল মালবা রাজাদের হাতে। তার পরবর্তীকালে এটি আসে কাকাতিয়া বংশের হাতে। এই সময় এই দাক্ষিণাত্যে এই কাকাতিয়াদের খুব বর্ধিষ্ণু সাম্রাজ্য ছিল। আর এই কাকাতিয়া রাজবংশের কুলদেবী ছিলেন দেবী ভদ্রকালী। লোককথা অনুযায়ী এই ভদ্রকালী দেবীর বাঁ চোখেই কিন্তু বসানো ছিল আজকের এই কোহিনূর। এরপর আলাউদ্দিন খিলজি দিল্লির মসনদ দখল করলেন। তারপর এই কোহিনূর দাক্ষিণাত্য ছেড়ে চলে যায় দিল্লিতে। ১৫২৬ খ্রিস্টাব্দে দিল্লির মসনদে বসেন গিয়াসউদ্দিন মোহাম্মদ বাবর। শুরু হয় মুঘল সাম্রাজ্য এবং এই প্রথম আমরা অফিসিয়ালি বাবর নামায় এই হীরের সম্বন্ধে জানতে পারি। এই মুঘল সাম্রাজ্যের শেষ দিকে নাদির শাহ দিল্লি আক্রমণ করে। বাবরের হাত থেকে তখন হিরে চলে যায় নাদির শাহের হাতে। শোনা যায় এই হিরেটা হাতে নিয়ে তার মুখে প্রথম শব্দই ছিল কুহ এ নূর। ফার্সি ভাষায় কুহ শব্দের অর্থ হলো পাহাড়, আর নূর অর্থাৎ আলো, অর্থাৎ আলোর পাহাড়। এই নাদির শাহ প্রথমে কোহিনূরের নামকরণ করেন। নাদিরের মৃত্যুর পর কোহিনূরের মালিক হন আমির শাহ দুরানি। এরপরে তার মালিক হন শাহ সুজা। ১৮০৯ সালে শাহ সুজা পরাস্ত হন মোহাম্মদ শাহের হাতে এবং তিনি তখন আফগানিস্তান থেকে পালিয়ে আসেন লাহোরে। লাহোর তখন ছিল পাঞ্জাবের রাজধানী, আর পাঞ্জাবের রাজা পাঞ্জাব কেশরী রঞ্জিত সিং শাহ সুজাকে আশ্রয় দেন এবং কৃতজ্ঞতা স্বরূপ শাহ সুজা রঞ্জিত সিংহকে উপহার দেন ওই কোহিনূর। রঞ্জিত সিং কিন্তু এই কোহিনূরকে নিজের কাছে রাখতে চাননি। তিনি চেয়েছিলেন পুরীর জগন্নাথ মন্দিরে এই কোহিনূর দিয়ে যেতে। হয়তো রঞ্জিত সিং এই সৈমান্তিক মণি আর কোহিনূরের গল্প জানতেন। মহারাজা রঞ্জিত সিং এর হঠাৎ মৃত্যুর পর ইস্ট ইন্ডিয়া কোম্পানি পাঞ্জাব দখল করেন। তখন মহারাজা রঞ্জিত সিং এর ছেলে দলীপ সিং ছিলেন নাবালক। লর্ড ডালহৌসির পরিকল্পনা অনুযায়ী ১৮৪৯ সালে এই লাহোর চুক্তির মাধ্যমে ছোট্ট দলীপকে বাধ্য করা হয় তার কোহিনূর সমেত সমস্ত সম্পত্তি রানী ভিক্টোরিয়াকে সমর্পণ করার জন্য। ৬ এপ্রিল ১৮৫০ ভারতবর্ষের ইতিহাসে খুব একটা দুঃখের দিন। বম্বে থেকে HMS মিডিয়া নামক একটি জাহাজে চেপে ইংল্যান্ডের উদ্দেশ্যে পাড়ি দেয় কোহিনূর। ৩রা জুলাই ১৮৫০-এ লন্ডনের বাকিংহাম প্যালেসে মহারানী ভিক্টোরিয়ার হাতে তুলে দেওয়া হয় এই কোহিনূর। আর তারপরেই শুরু হয় সেই বিতর্ক, এই কোহিনূর আসল না নকল। আধুনিক ইতিহাসের কথা মাথায় রেখে আমরা জানতে পারি টাওয়ার অফ লন্ডনে যে কোহিনূরটি রাখা আছে সেটা ছাড়াও ভারতবর্ষে আরো একটা কোহিনূর আছে। তার সম্ভাবনাটাও কিন্তু উড়িয়ে দেওয়া যাচ্ছে না। কোহিনূর যখন প্রথম পাওয়া যায় তখন তার আকৃতি ছিল অনেকটা মুরগির ডিমের মতো, কিন্তু যখন সেটা বাবরের হাতে আসে তখন সেটার আকৃতি ছিল ডিমের অর্ধেকটা অংশের মতো। অন্ধ্রপ্রদেশের কোল্লুর খনি থেকে যে হীরেটি পাওয়া গিয়েছিল তার ওজন ছিল ৭৯৩ ক্যারেট এবং ইংল্যান্ডে গিয়ে যে হীরেটা পৌঁছালো তার ওজন ছিল মাত্র ১৮৬ ক্যারেট। তাহলে কোহিনূরের বাকি অংশটা কোথায় গেল? ভারতবর্ষের কোথায় থাকতে পারে সেই কোহিনূর? জানতে হলে সম্পূর্ণ সিনেমাটি দেখতে হবে বন্ধুরা। আর যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। বিখ্যাত প্রত্নতত্ত্ববিদ তাপস রঞ্জন সরকার তার মৃত্যুর পূর্বে তার নাতনি অবন্তিকার জন্য রেখে যান গুপ্তধনের সংকেত। সেই গুপ্তধনের চাবি রেখে যান তার প্রিয় ছাত্র সায়ন গুহর কাছে। তিনি বলেছিলেন অবন্তিকাকে এই গুপ্তধন খুঁজে দেখতে। যদি সে গুপ্তধন খুঁজে পায় তবে ইতিহাস অবন্তিকাকে চিনবে আর অবন্তিকা জানবে একটি নতুন ইতিহাসকে। অবন্তিকার বয়স ১৮ হলে এই চাবি তাকে উপহার স্বরূপ দেওয়া হবে। সেই সূত্রেই সুদূর ফ্রান্স থেকে সায়ন গুহ এসেছে দার্জিলিংয়ে। তাপস রঞ্জন সরকারের মেয়ে অনামিকা সরকার তার শুটিং এর কাজের জন্য রয়েছে দার্জিলিংয়ে। তার সাথে রয়েছে অনামিকার পিসের মেয়ে মধুমিতা আর তার নিজের মেয়ে অবন্তিকা। এবছরই অবন্তিকা ১৮ বছরের জন্মদিন, এখানেই সেটা পালন করা হবে। এই অনামিকা থাকে কলকাতায় শোভাবাজারে। সায়ন অবন্তিকার জন্য দুটো বক্স নিয়ে এসেছিল, তার মধ্যে একটা তাকে চুজ করতে হবে। একটাতে রয়েছে ওয়েলথ
অর্থাৎ বিষয়, আশয়, সম্পত্তি, আর অন্যটাতে রয়েছে উইজডম অর্থাৎ জ্ঞান, নলেজ। এই কথাটা অবন্তিকাকে তার দাদাই বলেও গিয়েছিলেন। তিনি বলেছিলেন, ওয়েলথ চিরজীবন থাকতেও পারে আবার নাও থাকতে পারে, কিন্তু উইজডম হলো ডিফারেন্ট। কেননা উইজডমের মধ্যে লুকোনো আছে জীবনের আসল ট্রেজার। সব জেনেও অবন্তিকা বক্স অফ ওয়েলথই চুজ করলো, কেননা সে এখনো ইন্ডিপেন্ডেন্ট নয়। একটু বড় হলে তখন সে ওই বড় বক্সটা নেবে। তারা একটা নদীর ধারে বসে এই কথাগুলো বলছিল, আর দূর থেকে একটা লোক ওদের ফলো করছিল। বক্স অফ ওয়েলথ ওপেন করলে দেখা গেল তাতে লেখা রয়েছে একজন অ্যাডভোকেটের নাম, পুষ্পা কুমার বোস। এরপর দার্জিলিং মেলে করে সায়ন কলকাতার উদ্দেশ্যে রওনা দেয়। ট্রেনে তার সঙ্গে পরিচয় হয় রিপোর্টার অনিন্দ্য বসুর। সায়ন তার প্রিয় রাইটার সাত্যকী বসুর একটা বই পড়ছিল। ঘটনাচক্রে এই সাত্যকী বসু হলো অনিন্দ্য বসুর জেঠুমণি। যাই হোক, রাতের খাওয়া দাওয়া করে তারা ঘুমিয়ে পড়ে। তখন আমরা গ্লাভস হাতে দুটো লোককে দেখতে পাই। পরদিন সকালে দুজন পুলিশ এসে অনিন্দমের ঘুম ভাঙায়। কেননা শিয়ালদা চলে এসেছে ট্রেন, তাও অনিন্দর ঘুম ভাঙেনি। ঠিকঠাক চলতেও পারছিল না অনিন্দ, মাথা ঘোরাচ্ছিল। পুলিশ দুজন তাকে ধরে ধরে তার গাড়ি অবধি পৌঁছে দিল। বাড়ি ফিরে একটু ফ্রেশ হয়ে অনিন্দ তার ডাক্তার বন্ধুকে ফোন করলো এবং তার ক্লিনিকেও গেল। সেখানে গিয়ে সে জানতে পারলো যে তাকে ক্লোরোফর্ম দেওয়া হয়েছিল। ফিরে আনন্দ তার সাইড ব্যাগ সার্চ করে দেখলো, কিন্তু কিছুই খোয়া যায়নি। কিন্তু তার ট্রলিটি পাল্টে গেছে। সেই সায়ন গুহর ট্রলিটি তার কাছে চলে এসেছে। সেটা খুললে দেখা গেল তাতে একটা বড় বক্স রয়েছে। সায়ন গুহ তাকে একটি আইডেন্টিটি কার্ড দিয়েছিল। তার থেকে নাম্বার নিয়ে ফোন করলো অনিন্দ, কিন্তু ফোন সুইচ অফ রয়েছে। এরপর অনিন্দ কম্পিউটারে সায়নের ফেসবুক অ্যাকাউন্ট সার্চ করে দেখলো সায়নের বায়োডাটা। সেখান থেকে জানতে পারলো সায়নের সাথে অনামিকার কানেকশন। অভিনেত্রী হওয়ার সুবাদে তাকে সবাই চেনে। এরপর অনিন্দ তার এক বান্ধবীর কাছ থেকে জানতে পারলো অনামিকার সম্পর্কে। এই অনামিকা সরকারের সাথে তার বাবা তাপস রঞ্জন সরকারের সম্পর্ক ভালো ছিল না। পাড়ার এক ড্রাইভারকে বিয়ে করে বাড়ি থেকে পালিয়েছিল অনামিকা। পর অনিন্দ যায় তার জেঠুমণি সাত্যকী বসুর কাছে, গিয়ে সমস্ত ঘটনা খুলে বলে এবং একটি ম্যাগাজিন দেখায়, যেখানে একটা ইন্টারভিউয়ে অবন্তিকা বলেছিল যে আমার দাদুভাই আমার জন্য গুপ্তধন রেখে গেছেন, যার চাবি আছে সায়ন গুহর কাছে। সাত্যকীবাবু বললেন, তার মানে এটা হতেই পারে যে ওই গুপ্তধনের ব্যাপারেই তাকে কিডন্যাপ করা হয়েছে। সাত্যকীবাবু অনিন্দকে বললেন যে দার্জিলিং মেল রাত্রে কোথায় কোথায় দাঁড়ায়। অনিন্দ বলল বোলপুর, বর্ধমান আর শিয়ালদা। সাত্যকীবাবু বললেন, তাহলে খুব সম্ভবত বোলপুরেই তাকে কিডন্যাপ করা হয়েছে। তুই বোলপুর স্টেশনটা একবার খোঁজ নিয়ে দেখ, কিন্তু তার আগে তুই একবার অনামিকার সাথে যোগাযোগ কর। এরপর শুটিং চলাকালীন অনামিকার কাছে ফোন আসে অনিন্দ। অনামিকা সায়নের মিসিং এর খবরটা শুনে বেশ অবাক। অনামিকা অনিন্দকে ব্যাপারটা এখনই পুলিশকে জানাতে বারণ করল। সন্ধ্যার সময় অনিন্দ এলো সাত্যকী বসুর কাছে। সে বলল অনামিকার সাথে কথা হলো, সে কালই আসছে কলকাতায়। ওর কাছেও সায়নের কোনো খবর নেই। আরেকটা বিষয় আমার ভীষণ মনে পড়ছে জেঠুমনি, সায়নবাবুর হাতে একটা অদ্ভুত আংটি দেখতে পেয়েছিলাম, একটা সিম্বল। এই বলে অনিন্দ সায়নের ব্যাগ থেকে পাওয়া একটি কাগজ বের করলো, সাত্যকী বাবুকে দিল। ওই কাগজটাতেও সেই একই সিম্বলের একটা ছবি রয়েছে। কাগজটা দেখে সাত্যকী বাবু জানতে পারলেন যে ডক্টর সায়ন গুহ একজন ফ্রিমেসন ছিলেন, মানে গুপ্ত সংগঠনের সাথে যুক্ত ছিলেন। অনিন্দ বলল, ফ্রিমেসন জিনিসটা কি? সাত্যকীবাবু বললেন, আজকের সমাজে আমরা যেটাকে ফ্রিমেসন সোসাইটি বলে চিনি, তার জন্ম হয়েছিল আজ থেকে ঠিক 300 বছর আগে, 1717 ইংল্যান্ডে। পৃথিবীর ইতিহাসের বহু বড় বড় ব্যক্তি এই সংগঠনের সাথে যুক্ত, যেমন জর্জ ওয়াশিংটন, বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন, কেনেডি। এছাড়াও অনেক ভারতীয়ও আছেন। আমি এমন একজন বাঙালির নাম বলতে পারি যার নাম শুনলে তুই চমকে উঠবি। আমি বিবেকানন্দ একজন ফ্রি মেসন ছিলেন। পরদিন সকালে অনামিকা, মধুমিতা এবং অবন্তিকা এসে পৌঁছালো কলকাতায় সাত্যকীবাবুর বাড়িতে। সেখানে অনিন্দও ছিল। সাত্যকীবাবু অনামিকাকে জিজ্ঞেস করলেন যে মেয়েকে ছেড়ে তাপস রঞ্জন বাবু গুপ্তধন নাতিকে দিলেন কেন? অনামিকা তখন তার কারণ হিসেবে বলল যে আমি এক ড্রাইভারকে বিয়ে করে পালিয়েছিলাম, কিন্তু সেই বিয়ে আমাদের বেশি দিন টেকেনি। কিছুদিন পর আমার একটা ছোট্ট মেয়েকে নিয়ে আমি আবার বাবার কাছে ফিরে এসেছিলাম। বাবা আমাকে মেনেও নিয়েছিলেন। আমার মেয়ে অবন্তিকা তার প্রিয় হয়ে উঠেছিল।
তখন আমার মাথায় ঘুরছিল সিনেমা করার ঝোঁক। তার জন্য আমি 5 লাখ টাকা চেয়েছিলাম বাবার কাছে, কিন্তু আমাকে সেটা বাবা দিতে না করে দিয়েছিলেন। সেই বছরই জন্মদিনে আমার বাবা আমার মেয়েকে একটা এনসিয়েন্ট লর্ড কৃষ্ণা গিফট করেছিলেন। সেটা আমার মেয়ের থেকে ভুলিয়ে আমি নিয়ে 5 লাখ টাকা দিয়ে সিনেমায় নেমেছিলাম। কিছুদিনের মধ্যে বেশ নামও করেছিলাম সিনেমায়, কিন্তু বাবা আমার এই ব্যাপারটা একদমই মেনে নিতে পারেননি। আমাকে ঘর থেকে বেরিয়ে যেতে বলেছিলেন। আমি আমার মেয়েকে আমার বাবার কাছে রেখেই বেরিয়ে এসেছিলাম। আমার মেয়ে আমার বাবার কাছেই মানুষ। আর সায়নও 2 বছর আমাদের বাড়িতেই ছিল। বাবা তাকেও খুবই ভালোবাসতেন। আর ওরা দুজনেই ফ্রি মেসেনও ছিলেন। এবার সাত্তকী বসু অনিন্দকে সেই বক্সটা খুলতে বললেন। সেটা খুলে পাওয়া গেল শেপলেস মাছ। এটা দেখে অবন্তিকা তার দাদাইয়ের দেয়া একটা চিঠির কথা মনে পড়ল। ব্যাগ থেকে বের করে সাত্তকীবাবুকে দেখালো সেটা। সাত্তকীবাবু সেই চিঠি দেখে বললেন, এটা অ্যাভিয়েল সার্ফের দ্য ব্যাগ অফ টুলস, তার দ্বিতীয় প্যারা। তিনি আরো বললেন যে এটা একটা সংকেত, আর এই সংকেতের একটা সূত্র আমাদের হাতে এসেছে, শেপলেস মাস। এখানে দুটো সূত্র আমাদের দরকার। একটি হলো ব্যাগ অফ টুলস আর অন্যটি হলো বুক অফ রুলস। ব্যাগ অফ টুলস এর কথা শুনে মধুমিতা বলল, মানে টুল ব্যাগ? বড় মামার তো একটা টুল ব্যাগ ছিল, দাদা স্টাডিতে সেটা এখনো রাখা আছে, অবন্তিকা বলল। এরপর সাত্তকীবাবু গেলেন তাপস রঞ্জন বাবুর স্টাডিতে। বের করে নিয়ে আসা হলো টুল ব্যাগ। সমস্ত যন্ত্রপাতি বার করা হলো। ওই টুলসের মধ্যে থেকে একটা কাটা আর একটা ফোল্ডিং স্কেলকে নিয়ে সাত্তকীবাবু সেই ফোল্ডিং স্কেলটাকে ভিয়ের আকারে করলেন এবং কাটাটি নিয়ে একটি উল্টো ভিয়ের আকৃতি করে স্কেলটার মধ্যে বসালেন। সায়নবাবুর সেই কাগজের সিম্বলটির সাথে এটি মিলে গেল। এরপর এই সিম্বলটি মানে টুল দুটিকে ঠিক ওই শেপে শেপলেস মাসের উপরের অংশটিতে বসালেন। ওই পাথরের ভিতর থেকে বেরিয়ে এলো একটি মন্দির। অবন্তিকা সেটিকে দেখেই বলল, ভদ্রকালী টেম্পল। অবন্তিকা বলল, আমার দার্জিলিং এ পড়তে যাওয়ার আগের সন্ধ্যাবেলার দিন দাদাই এটা আমাকে দেখিয়েছিলেন। সেবারের জন্মদিনে এটা আমাকে দেবে বলেছিলেন দাদাই। আর এই মন্দিরের পিছনে একটি গল্পও বলেছিলেন। এই মন্দিরটি তাকে উপহার দিয়েছিলেন উড়িষ্যার এক রাজা। সত্যি কোনো জ্ঞানী মানুষ চোখ দুটোর দিকে তাকালে চোখ দুটো হঠাৎ করে গ্লো করে। সেই গল্পটি বলার সঙ্গে সঙ্গে সেদিন হঠাৎ করে লোডশেডিং হয়ে যায়। দাদা একটি মোমবাতি নিয়ে এই মন্দিরের সামনে ধরতেই মায়ের চোখ দুটি হঠাৎ গ্লো করতে আরম্ভ করে। অর্থাৎ কোনো নির্দিষ্ট জায়গা থেকে আলো পড়লেই মায়ের চোখগুলি জ্বলে ওঠে। এই মন্দিরের তলা থেকে একটি ছোট্ট অংশ টেনে বের করলেন সাত্তকীবাবু। দেখা গেল তার মধ্যে একটি ছোট্ট চিরকুট রয়েছে। সাত্তকীবাবু জিজ্ঞেস করলেন যে এই কাগজটা কি সেদিনও ছিল? অবন্তিকা বলল, কই না তো, সেদিন ছিল এর মধ্যে একটা পাথর, কাঁচের বলের মতো দেখতে। সাত্তকীবাবু বললেন, এই মন্দিরের তলায় হয়তো একটা হিরে লুকোনো ছিল। এই মন্দিরের দরজার মধ্যে দুটো ফুটো দেখা যাচ্ছে। যখন মন্দিরের উপর কোনো বিশেষ অ্যাঙ্গেল থেকে আলো এসে পড়ে তখন ওই ফুটো দিয়ে আলোটা গিয়ে পড়তো ওই হিরেটার উপর এবং হিরেতে প্রতিফলিত হয়ে আলো গিয়ে পৌঁছতো বিগ্রহের চোখে। চোখ জ্বলে উঠত। এখন হিরেটা কোথায় সেটা খুব সম্ভবত লেখা আছে এই কাগজটাতে। আর এই সংকেতগুলোর সমাধান করতে পারলেই হীরের হদিশ পাওয়া যেতে পারে। সাত্তকীবাবু আবার সেই চিঠিটা নিলেন এবং বললেন, এই সংকেতগুলো এক ধরনের কোড বা সাইফার। এই ধরনের 2 ডিজিট সাইফারের প্রথম নম্বরটা ইন্ডিকেট করে কত নম্বর লাইন, আর দ্বিতীয় নম্বরটা ইন্ডিকেট করে সেটা সেই লাইনের কত নম্বর অক্ষর। এখানে প্রথম নম্বর হচ্ছে 3 আর 8, অর্থাৎ এই চিঠির 3 নম্বর লাইনের 8 নম্বর অক্ষর। এভাবেই এই সাইফার অনুযায়ী মেলালে এই চিঠিটির মধ্যে থেকে বেরিয়ে এলো একটি আশ্চর্য শব্দ। সেটার মানে হলো মাউন্টেন অফ লাইট, মানে আলোর পাহাড়। এই আলোর পাহাড়কে ফার্সিতে বলা হয় কুহেনুর, মানে কোহিনুর। এরকম ভাবেই আরো কতগুলো কোড মেলালে আরো একটি বাক্য তৈরি হলো, ফুল কুমার বসু, অর্থাৎ পুষ্পকুমার বোস, যার নামটা ওই প্রথম ছোট বাক্সটাতে আমরা পেয়েছি। এর পরদিন সকালে সকলে মিলে অ্যাডভোকেট পুষ্পকুমার বোসের কাছে যান। তিনি জানালেন তাপসবাবু অবন্তিকাকে তার সমস্ত সম্পত্তি উইল করে দিয়ে গেছেন, সাথে তার হাতের লেখা একটা চিঠিও দিয়েছিলেন। এই বলে একটি ফাইল তিনি অবন্তিকার হাতে তুলে দেন। অবন্তিকার 18 বছর বয়স হলে তাকে সেটা দিয়ে যেতে বলেছিলেন। ফেরার পথে সাত্তকীবাবু অনিন্দকে বললেন, এই কোহিনুরের ব্যাপারে একবার ডক্টর অর্ণব সেনের সাথে কথা বলতে হবে।
ছিল তাপস রঞ্জন বাবুর সেক্রেটারি, সব কাজেই সে তাকে হেল্প করত। তবে এই গুপ্তধনের ব্যাপারটা তাকে জানানো যাবে না, তাই তুমি কোহিনূর সম্পর্কে একটা স্টোরি করছো, সেইভাবে যেতে হবে। সেই রাতেই তাপসবাবুর স্টাডিতে চোর ঢুকে সমস্ত তথ্য সমেত ভদ্রকালীর মন্দিরটি নিয়ে পালালো, এবং পালানোর সময় মধুমিতার এই খুটকার শব্দে ঘুম ভেঙে যাওয়ার কারণে দরজার কাছে এসে দাঁড়ালে তার মাথায় খুব জোর আঘাত করলো আততায়ী। অন্যদিকে সাত্তকীবাবু সেই উইলের কাভারটা একটু ভালো করে দেখতেই তার হঠাৎ মনে হলো এই ফাইলের কাভারের ভিতরে কিছু রয়েছে। একটা ছুরি দিয়ে কাভারটা সামান্য কাটলে তার ভেতর থেকে বেরিয়ে এলো আবারও একটা কাগজ, কিন্তু তার মধ্যেকার লেখাটার কোনো মর্মোদ্ধারী তখন করতে পারলেন না তিনি। ঠিক সেই সময় অনিন্দ এসে খবর দিল সেদিন আততায়ীরা যে গাড়িতে করে সায়নবাবুকে নিয়ে গিয়েছিল তার থেকে খবর নিয়ে জানতে পারলাম যে সায়ন এখন কলকাতায়। এবার অনিন্দকে নিয়ে সাত্তকীবাবু গেলেন ডক্টর অর্ণব সেনের কাছে। সেখান থেকে কোহিনূর সম্পর্কে অনেক তথ্য তিনি জানতে পারলেন। পরদিন সকালে মর্নিং ওয়াক করার সময় অবন্তিকাকেও কিডন্যাপ করে নিয়ে গেল কেউ। সেদিনই সন্ধ্যাবেলায় অনিন্দ এবং সাত্তকীবাবু সেদিনের উইলের কাভার থেকে পাওয়া কাগজটি আলোর সামনে ধরলে বুঝতে পারলেন সেখানে লেখা রয়েছে আ ব্যাগ অফ টুলস এর ফার্স্ট প্যারা। পরদিন সকালে অনিন্দ ভাবল সেদিনের ড্রাইভারের ভোলা কথাগুলো। সে বলেছিল ওই লোকটাকে সে সাঁতরাগাছিতে ছেড়ে দিয়েছিল। সেখানকার থানার ওসি শ্যামলবাবুর কাছে গিয়ে সাঁতরাগাছি বাস স্ট্যান্ডের সিসিটিভিটা দেখলো অনিন্দ। খুব গুরুত্বপূর্ণ কিছু দেখতে পেল সে, এবং সাথে সাথে ফোন করে সাত্তকীবাবুকে জানালো। সেদিন সন্ধ্যাবেলায় রাস্তায় একটি গাড়িকে ফলো করলো অনিন্দ। ওদিকে আমরা দেখতে পাই অবন্তিকাকে আর কেউ নয়, স্বয়ং সাত্তকীবাবুই গাড়ি থেকে তুলে নিজের বাড়িতে রেখেছিলেন তার কোনো বিপদের আশঙ্কা করে। সেদিন সন্ধ্যায় সাত্তকীবাবু অবন্তিকাকে বললেন যে আমি একটা এক্সপিডিশনে বেরোবো, সত্যিকারের ট্রেজার আর্ট, যাবে আমার সঙ্গে? ওদিকে অনিন্দ একটা গাড়িকে ফলো করে গিয়ে পৌঁছালো একটা গোডাউনের মতো জায়গায়। আর রাতের অন্ধকারে কাউকে না জানিয়ে সাত্তকীবাবু অবন্তিকাকে নিয়ে গেলেন তাপসবাবুর স্টাডি রুমে। তারপর সেখানে দেওয়ালে টাঙালো সেই সিম্বলের পোর্ট্রেটটা বের করে আনলেন এবং সেটা উল্টে দেখলেন যে তার পিছন দিকে কিছু কাগজ চেটানো রয়েছে। সেখান থেকে আরো একটা কাগজ পেলেন তিনি, কিন্তু হঠাৎ সেখানে চলে এলো কয়েকজন লোক। সাত্তকীবাবুর মাথায় বন্দুক ঠেকিয়ে তাদেরকেও নিয়ে যাওয়া হলো সেই গোডাউনে। সাত্তকীবাবু আর অবন্তিকা দেখলো যে সেখানে বেঁধে রাখা রয়েছে সায়নকে। হঠাৎ সেখানে সেই অর্ণব সেন এসে উপস্থিত হলো। এই সেই লোক যে প্রথম দিন থেকে সায়নকে ফলো করছিল এবং কিডন্যাপও করেছিল। সাত্তকীবাবুর পিছনে স্পাই লাগিয়েছিল। সাত্তকীবাবু সবার ফোন কল ট্র্যাক করে জানতে পেরেছিলেন গত 7 দিনে গড়ে 50টা ফোন করা হয়েছে অর্ণবের ফোনে, এবং সেই ফোন অর্ণব করেছে এই বাড়িরই একজনকে। সে আর কেউ নয়, মধুমিতা। এই মধুমিতার সাথে অর্ণবের অনেক দিনের সম্পর্ক। তারা দুজনেই তাদের যোগ্য সম্মান পায়নি, তাই তাদের এই ক্ষোভ। অর্ণব সেই কোহিনূরের খোঁজ পেয়ে খ্যাতি অর্জনের চেষ্টা করছিল মাত্র। সাত্তকীবাবু তার পকেটে জিপিএস নিয়ে এখানে এসেছিল, তাই সিএসকে ট্র্যাক করে পুলিশও এখানে এসে পৌঁছালো এবং অর্ণব সেন আর অন্যদিকে মধুমিতাকে গ্রেপ্তার করলো। পরদিন সবাই এলো কলকাতার বিখ্যাত ইন্ডিয়ান মিউজিয়ামে। এখানে কুইন এলিজাবেথের ক্রাউনের আদলে তৈরি আরেকটি ক্রাউন রয়েছে এবং তার মধ্যখানে রয়েছে একটি হিরে, আর সেখানে লেখা রয়েছে 1937। সাত্তকীবাবু তাপস রঞ্জন সরকারের স্টাডি থেকে সিম্বলের পোর্ট্রেটের পিছন থেকে একটি পিরামিডের আকারের কাগজ পেয়েছিলেন, যেটাতে উপর নিচে 937 লেখা ছিল, কিন্তু পিরামিড আকৃতির কাগজটির উপরে ত্রিকোণ অংশটি কাটা ছিল। এবার অবন্তিকার কাছ থেকে তাপসবাবুর চিঠিটা নিয়ে তার মধ্যে একটা ত্রিকোণ অংশ কেটে এই কাগজটার সঙ্গে জুড়ে দিলেন। আমরা দেখতে পেয়ে গেলাম তাতে লেখা রয়েছে 1 নাম্বারটি, অর্থাৎ গিয়ে দাঁড়ালো 1937, অর্থাৎ 1937। তবে কি এই সেই আসল হিরে? দেবী ভদ্রকালীর একটি চোখে এত মূল্যবান একটি হিরে আর অন্য চোখ পাথরের, তাও কি সম্ভব? যাই হোক, আমাদের ভারতবর্ষের ইতিহাসটা বড়ই অদ্ভুত। হাজার হাজার বছর ধরে হাজার হাজার বার আমাদের উপর আক্রমণ হয়েছে। আসল ঐশ্বর্য আমাদের ইতিহাস, দর্শন, আমাদের জ্ঞান। দ্যাট ইজ আওয়ার রিয়েল ট্রেজার। সেটা লুট করা যায়নি, আজও সেটা আমাদেরই। তো বন্ধুরা, এই সিনেমাটি এখানেই।